তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের ডিএসসিসি 7 পেপারটির অর্থাৎ সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন জিয়াউদ্দিন বার্নি, ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির অবদান কি ছিল সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে দেখে নি। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 7, প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি। তা ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি লিখেছিলেন 1353 সালে তারিক ই ফিরোজ শাহী। এটা আমরা জানি। আমরা যদি এই প্রশ্নটি 5 নম্বরে টিকা প্রশ্ন দেয় তাহলে বারানি সম্পর্কে আর কি কি লিখতে হবে সেই অ্যান্সারে, সেটাই আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, জিয়াউদ্দিন বার্নি ছিলেন সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক। সুলতানি যুগের প্রথম দিকটা, সুলতানি যুগটা ছিল 1206 থেকে 1526 পর্যন্ত 320 বছর। এই 320 বছরের সুলতানি যুগের প্রথম দিকের ঐতিহাসিক ছিলেন মিনহাজ উদ্দিন সিরাজ। কোন সময়কার ঐতিহাসিক ছিলেন? ইলতুৎমিশের সময়কার ঐতিহাসিক ছিলেন, বা তার কন্যা রাজিয়ার সময়কার ঐতিহাসিক ছিলেন মিনহাজ উদ্দিন সিরাজ। তিনি লিখেছিলেন তবাকত ই নাসিরি। এই গ্রন্থ থেকে আমরা সুলতানি যুগের প্রথম দিকের ইতিহাস জানতে পারি। এই তবাকত ই নাসিরি অর্থাৎ মিনহাজ উদ্দিন সিরাজ যে জায়গা পর্যন্ত ইতিহাস লেখা শেষ করেছেন, ঠিক তারপর থেকে ইতিহাস পাওয়া যায় এই জিয়াউদ্দিন বার্নির তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ থেকে। অর্থাৎ সুলতানি যুগের প্রথম দিকটার কিছুটা সময় বাদ দেওয়ার পর বাকি ইতিহাসটা আমরা পাই জিয়াউদ্দিন বার্নির ইতিহাস থেকে, বিশেষ করে তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ থেকে। জিয়াউদ্দিন বার্নি প্রায় 6 জন সুলতানের রাজত্বকালে তিনি ঐতিহাসিক হিসাবে সুলতানি যুগে ছিলেন। তা একেবারে প্রথম দিকে সেই গিয়াসউদ্দিন বলবনের থেকে শুরু করে জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলকের রাজত্বের প্রথম 6 বছরের ইতিহাস, এই 6 জন সুলতানের ইতিহাস তিনি তুলে ধরেছেন তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ থেকে। অর্থাৎ তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ থেকে আমরা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল জানতে পারছি, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি এবং ফিরোজ শাহ তুগলক, এই যে গুরুত্বপূর্ণ সুলতানরা ছিলেন তাদের ইতিহাস আমরা জানতে পারছি জিয়াউদ্দিন বার্নির তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি তো ঐতিহাসিক ছিলেন, তা ঐতিহাসিক ছিলেন, তিনি কতটা কোয়ালিটির ঐতিহাসিক ছিলেন? ওই ইতিহাস লেখার যে নিয়ম নীতি রয়েছে সেটা তিনি কতটা অনুসরণ করেছিলেন? অর্থাৎ ঐতিহাসিকের কর্তব্য সম্পর্কে জিয়াউদ্দিন বার্নির কি চিন্তা ভাবনা বা আদর্শ ছিল? দেখো, জিয়াউদ্দিন বার্নি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লেখার পক্ষপাতী ছিলেন। তিনি জানতেন যে একজন ঐতিহাসিকের কর্তব্য সত্যকে অনুসন্ধান করা এবং সত্যকে তুলে ধরা, এবং সেইভাবে তিনি ইতিহাস কিন্তু লিখেছেন। তিনি একজন বড় সরকারি আধিকারিক ছিলেন, এই কারণে সমস্ত দপ্তরের যে কাগজপত্র তার হাতে ছিল, তিনি অবাধে সেই সমস্ত জায়গায় যেতে পারতেন, সরকারি তথ্য তিনি সংগ্রহ করতে পারতেন, এবং সেইগুলোই তিনি ইতিহাসে তুলে ধরেছেন। যদিও হেনরি এলিয়ট তাকে বলেছেন একজন পক্ষপাত দুষ্ট ঐতিহাসিক, কারণ তিনি তার যে প্রভু সুলতান যারা ছিলেন তাদের প্রভু ছিলেন সুলতান। এই গিয়াসউদ্দিন বলবন থেকে শুরু করে এরপরে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এই সমস্ত প্রভুদের ইতিহাস লিখেছেন জিয়াউদ্দিন বার্নি, এবং তিনি পক্ষপাতিত্ব দেখিয়েছেন তার সুলতানের প্রতি, এবং অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও তিনি কিন্তু উল্লেখ করেননি। এছাড়া জিয়াউদ্দিন বার্নি অনেক জায়গায় মানে সাল তারিখ ভুল লিখেছেন, সাল তারিখ বেশিরভাগ ক্ষেত্রে তিনি উল্লেখ করেননি, যেসব জায়গায় করেছেন সেগুলো কিন্তু ভুলে ভরা ছিল। তা যাই হোক, তার এই লেখার মধ্যে কিছুটা সংকীর্ণতা ছিল, এই কারণে ফেরিস্তা পর্যন্ত বলেছেন যে জিয়াউদ্দিন বার্নি সত্যকে গোপন করে ইতিহাস লিখেছেন। তাই এইসব সমালোচনা তার বিরুদ্ধে আছে, তা সত্ত্বেও এটা বলা যায় যে সুলতানি যুগের, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলকের রাজত্বের প্রথম 6 বছরের ইতিহাস আমরা জানতে পারি এই জিয়াউদ্দিন বার্নির লেখা এই তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ থেকে। এবং ইনি যেহেতু 6 জন সুলতানের রাজত্বকালে ঐতিহাসিক হিসেবে বিরাজমান ছিলেন, তাই জিয়াউদ্দিন বার্নিকে সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক বলা হয়। তা এইগুলো মূলত আলোচনা করতে হবে জিয়াউদ্দিন বার্নির উপরে যদি কোশ্চেন অ্যান্সার লিখতে হয়। তা সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। মেক অ্যান অ্যাসেসমেন্ট অফ জিয়াউদ্দিন বার্নি অ্যাজ হিস্টোরিয়ান্স। জিয়াউদ্দিন বার্নি ঐতিহাসিক হিসেবে জিয়াউদ্দিন বার্নির কৃতিত্ব বা তার অবদান মূল্যায়ন করো। তা এটা তোমরা লিখবে তোমাদের
প্রজেক্ট হিসেবে, যে 1000 ওয়ার্ডের অ্যান্সার হিসেবে। দেখো এই নোটসটা MA ক্যাটাগরির একটি নোটস, এবং এটা শিরিন মাসুদ বলে এক অধ্যাপিকার নোটস আছে 2009 সালে। 2009 সাল অর্থাৎ আজ থেকে 16 বছর আগে আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটির মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে MA করছিলাম, তখন এই শিরিন মাসুদ ম্যাম ইনি এই জিয়াউদ্দিন বার্নির অ্যান্সার লিখেছিলেন। খুব কোয়ালিটির অ্যান্সার, এটা তোমরা তোমাদের স্যারকে দিয়ে যাচাই করে নিতে পারো। তোমরা তোমাদের কলেজের স্যারদেরও কিন্তু, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছেন তাদেরও কিন্তু স্যার ম্যাডাম ছিলেন এই শিরিন মাসুদ। তাই এটা পারফেক্ট অ্যান্সার, খুব কোয়ালিটির হবে, তোমরা এটা লিখবে। দেখো উত্তরটা দেখে আমি বলে দিচ্ছি, কারণ হাতের লেখাটা একটু খুব ভালো নয়, কারণ আমি 16 বছর আগে আমার এইরকমই হাতের লেখা ছিল ক্লাসে রানিং লেখার সময়। দিল্লির সুলতানি যুগের ঐতিহাসিকদের মধ্যে জিয়াউদ্দিন বার্নি বিশেষ উল্লেখযোগ্য একটি স্থান অধিকার করে আছেন। তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে তারিকি ফিরোজশাহী এবং ফতোয়া ই জাহানদারি বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তার রচিত ইতিহাস গুরুত্বপূর্ণ আরও একটি কারণে, তা হলো যে সুলতানি শাসন সম্পর্কে সরকারি তথ্য তার কাছে লাভ করা সহজ সাধ্য হয়েছিল, কেননা তিনি যে পরিবারভুক্ত ছিলেন তার সঙ্গে শাসক গোষ্ঠীর অত্যন্ত যোগসূত্র ছিল। এছাড়া পিটার হার্ডিম্যান, দেখো এখানে আন্ডারলাইন করা রয়েছে, তোমরা আন্ডারলাইন করবে, উল্লেখ করেছেন যে বারানি বাস্তব কিছু উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়েছিলেন। এলিয়ট ও ডওসন বারানির তথ্য সম্পর্কে প্রশ্ন তুললেও তার ইতিহাস রচনার পদ্ধতির দিক দিয়ে কোনো রকম প্রশ্ন তোলেননি। প্যারা করে বারানির তারিকি ফিরোজশাহী গ্রন্থের ভূমিকায় ইতিহাস রচনার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন, এবং দ্বিধাহীনভাবেই বারানি উল্লেখ করেছেন যে একজন ঐতিহাসিকের লক্ষ্য হওয়া উচিত শাসক বা অভিজাত গোষ্ঠীর কার্যকলাপের বিষয়ে ইতিহাস রচনা করতে সচেষ্ট হওয়া। অভিজাতদের নিকট ইতিহাস প্রয়োজনীয় এই কারণে যে ইতিহাস থেকে তারা সরাসরিভাবে শিক্ষা নিতে পারবেন। এই কারণে ইতিহাস কেবলমাত্র অতীতের ঘটনা সমূহের সংকলন হতে পারে না, বরং ঐতিহাসিককে ইতিহাসের সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা প্রয়োজন। ইরফান হাবিবের মতে বার্নি স্বয়ং একজন ঐতিহাসিকের যে সমস্ত প্রয়োজনীয় গুণাবলীর কথা বলেছেন তার ভিত্তিতে দিল্লির সুলতানি শাসনের ইতিহাস রচনার ব্যাপারে তার যোগ্যতা নির্ধারণ যথেষ্ট ছিল। পারিবারিক আভিজাত্য ছাড়াও মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল পর্যন্ত বারানি আমলাতান্ত্রিক দায়িত্বের সাথে যুক্ত ছিল, তাকে নানা সমস্যার মোকাবিলা করতে হয়েছিল। বার্নির ইতিহাস রচনার অভ্যন্তরীণ সমস্যা সমূহ যতটা গুরুত্ব লাভ করেছিল তার তুলনায় বাহ্যিক বিষয়সমূহের গৌণ প্রকৃতি ছিল। দেশীয় রাজন্য বর্গগুলি দিল্লির সুলতানি পক্ষে বিশেষ সমস্যার সৃষ্টি করতে পারেনি। দেখো এখানে একটা লাইনের কথা বলা হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারবে না, একটু বলে দিই। এটা বলছে বারানি ইতিহাস রচনার আভ্যন্তরীণ সমস্যা সমূহ যতটা গুরুত্ব লাভ করেছিল বারানির কাছে, বাহ্যিক বিষয় ততটা গুরুত্বপূর্ণ ছিল না, অর্থাৎ সেগুলো ছিল গৌণ প্রকৃতির। অর্থাৎ তিনি দেশের আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়ে তার গ্রন্থে উল্লেখ করেছিলেন, বাহ্যিক বিষয় নয়। দেশীয় রাজন্যবর্গগুলি দেশীয় সুলতানির পক্ষে বিশেষ সমস্যার সৃষ্টি করতে পারেনি। দিল্লি সুলতানির সম্প্রসারণ এই সমস্ত দেশীয় রাজন্য বর্গগুলির প্রতিরোধের দ্বারা নির্ধারিত হয়নি, বরং দিল্লির সুলতানি কর্তৃক এগুলিকে অন্তর্ভুক্ত করেন। বারানি মঙ্গল আক্রমণের বিশেষ গুরুত্ব প্রদান করেননি মঙ্গল আক্রমণের উপরে, কেননা বার্নি আভ্যন্তরীণ বিষয়ের উপরেই মূল গুরুত্ব আরোপ করেছিল। হাবিবের মতে বারানি শ্রেণীভিত্তিক পক্ষপাতিত্ব সম্পন্ন একজন ঐতিহাসিক ছিলেন। প্যারা করে তবাকাত-ই নাসিরিতে ভারতবর্ষের ইতিহাস যেখানে এসে থেকে গিয়েছে, তবাকাত-ই নাসিরি মিনহাজউদ্দিন সিরাজের লেখা, যেটা ইলতুৎমিশের সময়কার ঐতিহাসিক বা গ্রন্থ, বার্নি সেখান থেকেই ভারতবর্ষের ইতিহাস রচনা শুরু করেছেন। এখানে বলে রাখি তবাকাত-ই নাসিরি 1260 অর্থাৎ নাসিরউদ্দিনের রাজত্বকাল, ইলতুৎমিশের ছোট ছেলে, তার রাজত্বকাল পর্যন্ত নাসিরিতে লেখা আছে মিনহাজউদ্দিন সিরাজের। আর অন্যদিকে সেই জায়গা থেকেই অর্থাৎ 1260 থেকে শুরু হয়েছে তারিকি ফিরোজশাহী গ্রন্থ জিয়াউদ্দিন বার্নি। তাই বলছে বারানি সেখান থেকেই ভারতবর্ষের ইতিহাস রচনা শুরু করেছিল। গ্রন্থের মুখবন্ধে তিনি ইতিহাসের মূল্য ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। বলবন থেকে ফিরোজ শাহ তুগলক পর্যন্ত শাসকবর্গের শাসনকালের ঘটনাবলী বার্নি বিশ্লেষণ করেছেন। প্রত্যেকটি অধ্যায়ের শুরুতেই মালিক ও ধনীদের নামের তালিকা দিয়ে শুরু করেছেন। প্রত্যেকটি অধ্যায়ে সংশ্লিষ্ট শাসকের শাসনকালের উল্লেখযোগ্য ঘটনাবলী গুরুত্ব দিয়ে লেখা হয়েছে। জালালউদ্দিন খলজির শাসনের পরবর্তী ঘটনাবলীর ক্ষেত্রে অধ্যায়গুলিকে সাব ডিভিশনে বিভক্ত করেছেন, এবং লক্ষণীয় ব্যাপার হলো এই যে এই বিষয়গুলিকে ডিভিশন বা নামকরণ কোনো ব্যক্তি বিশেষের নাম অনুযায়ী হয়নি। এই বিন্যাস ফিরোজের রাজত্বকালের ইতিহাস রচনার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। বার্নি সমস্ত ইতিহাস গ্রন্থে সুলতানের মূল্যায়ন তাদের ব্যক্তিগত গুণাবলীর আলোকে করেননি, করেছেন তাদের গৃহীত নীতিগুলির
আলোকে ডক্টর হরবংশ মুখিয়ার মতে বার্নি প্রায়শই ঘটনাসমূহের তারিখ গুলিয়ে ফেলেছেন। তার কারণ আপেক্ষিকভাবে তার স্মৃতিশক্তি দুর্বল এবং মোহাম্মদ হাবিবের মতে তার স্মৃতিশক্তি ছিল তার তথ্যের মূল উৎস। ডওসনের মতে বার্নি সমসাময়িক মুসলিম ইতিহাসবিদদের থেকে কিছুটা বিচ্যুত হয়েছিলেন, কেননা উদ্দেশ্য ও নামের বাইরে ঘটনাগুলিকে তিনি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করতে সচেষ্ট হয়েছেন। বার্নি নির্দ্বিধায় রাজ্য শাসন বা বিশিষ্ট ব্যক্তিবর্গের কার্যকলাপকে সমালোচনা করেছেন। তাছাড়া আরেকটি দিক দিয়েও বার্নির রচনা বিশেষ গুরুত্বপূর্ণ। মোরল্যান্ড এবং IH কুরেশি, ইখতিয়াক হুসেন কুরেশি, পাকিস্তানি ঐতিহাসিক, এ ব্যাপারটির উপর জোর দিয়েছিলেন। তা হলো বার্নির রচনায় কৃষি সংক্রান্ত প্রশাসনিক, অর্থনৈতিক এবং সরকারি নানাবিধ বিশ্লেষণ রয়েছে। প্যারা করে দেখো, বার্নির রচনায় সীমাবদ্ধতার কথা ঐতিহাসিকরা উল্লেখ করে থাকেন। অধ্যাপক মোহাম্মদ হাবিব বার্নির গ্রন্থের দুটি বিশেষ সীমাবদ্ধতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথমত, বার্নি যে সময়ে ইতিহাস রচনা করেন সেই সময়ের ইতিহাসের বিস্তারিত তথ্য তিনি সংগ্রহ করেননি, কারণ তার মূল উদ্দেশ্য ছিল সারা পৃথিবীর ইতিহাস রচনা করা। কিন্তু বার্নির তথ্য তবাকত-ই নাসিরি তথ্যের সঙ্গতিপূর্ণ না হওয়ায় সেখানে তবাকত-ই নাসিরি শেষ হয়েছে, সেখান থেকেই বার্নির তার ইতিহাস শুরু করেছেন এবং এক্ষেত্রে জনসাধারণের নিকট পরিচিত ঘটনাবলী বা ব্যক্তিবিশেষের নিকট থেকে জ্ঞাত ঘটনাবলী থেকেই তিনি তার উপাদান সংগ্রহ করেছেন। দ্বিতীয়ত, কোনো ক্ষেত্রেই ইসলামের খ্যাতনামা ঐতিহাসিকদের এই গ্রন্থগুলিকে ব্যবহার করে সময়, তারিখ, ঘটনাবলীর যথার্থতাকে মিলিয়ে নেননি। প্রাপ্ত কোনো নির্ভরযোগ্য তথ্যকেই তিনি ব্যবহার করেননি। অর্থাৎ বার্নি তার স্মৃতিশক্তির উপর নির্ভর করেই তার ইতিহাস রচনা করেছেন। ডক্টর মুখিয়ার মতে বার্নির স্মৃতিশক্তি তার তথ্য সামগ্রীর মূল উৎস ছিল। হেনরি এলিয়টের মতে বার্নি প্রতি ঘটনাবলীকে বৃহত্তর সামাজিক প্রাতিষ্ঠানিক তথ্যের আলোকে বিচার করে দেখার চেষ্টা করেননি। বেসামরিক, প্রশাসনিক, সামরিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, শিল্প ব্যবস্থার বিবরণ তার রচনায় উপেক্ষিত। প্যারাগোরে সীমাবদ্ধতা সত্ত্বেও বার্নির তারিখ-ই ফিরোজশাহী বিশেষ উল্লেখযোগ্য একটি গ্রন্থ। বার্নি তার স্মৃতিশক্তির ভিত্তিতে বিপুল তথ্য ও ঘটনাবলীর সন্নিবেশ ঘটিয়েছেন এবং তিনি অনেক ক্ষেত্রে সময়ানুক্রমিক ঘটনাগুলিকে বিন্যস্ত না করে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে সেগুলি সম্পর্কের আলোকে বিষয়গুলি উত্থাপিত করেছেন এবং প্রয়োজনে তিনি সুলতান বা শাসকের সমালোচনা করতেও দ্বিধাবোধ করেননি। গ্রন্থের শুরুতে ঐতিহাসিকদের পবিত্র কর্তব্য সম্পর্কে তিনি কিছু বক্তব্য রেখেছেন। যেমন তার মতে একজন ঐতিহাসিক যেমন রাজা বা শাসকের কর্মদক্ষতা, দানশীলতা, মহানুভবতা ইত্যাদি গুণাবলীকে তুলে ধরবেন, তেমনি অন্যদিকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সুলতানের সীমাবদ্ধতা খোলাখুলিভাবে তুলে ধরবেন। মোহাম্মদ হাবিবের মতে বার্নি গ্রন্থের শেষ দিকটি পার্শ্বিক সাহিত্যের অনবদ্য একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হতে পারে। অত্যন্ত অলংকারিকভাবেই বার্নি তার ইতিহাস সংকলিত করেছেন এবং তার হাতে ইতিহাস সাহিত্যে রূপান্তরিত হয়েছে। মোহাম্মদ হাবিবের মতে বার্নি এমন একটি পরিবার থেকে এসেছিলেন যে পরিবারের সদস্যরা সরকারি উচ্চ পদে আসীন ছিলেন, ফলে বার্নির পক্ষে প্রশাসনিক বা সরকারি আইন কানুনগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করা সম্ভবপর হয়েছিল। ঐতিহাসিক বার্নি আজও সমাদৃত। মোহাম্মদ হাবিবের মতে আজকের যুগে বার্নি রাজনীতিতে কোনো গুরুত্ব নেই, বস্তুতপক্ষে মধ্যকাল ও মধ্যযুগে প্রযোজ্য হতে পারে। এরূপ কোনো নীতি নির্দেশ করার পক্ষে কারোর পক্ষে করা সম্ভবপর হয় না। সেই দিক দিয়ে বার্নির শিক্ষার বিষয়গুলি দিল্লির সুলতানি শাসনের ক্ষেত্রে সীমিত। তবে বার্নি অতীতের যে বিশ্লেষণ তার গ্রন্থের মাধ্যমে উপস্থাপিত করেছেন তাতে আধুনিক বিশেষজ্ঞদের পরিভাষা অনুযায়ী তাকে বিশ্লেষণমূলক ঐতিহাসিকের মর্যাদা প্রদান করা যেতে পারে। পিটার হার্ডিম্যান এর মতে এই বৈশিষ্ট্য বার্নিকে সমসাময়িক হিন্দু, মুসলিম বা ভারতে মুসলিম ইতিহাসবিদদের থেকে স্বাতন্ত্রতা প্রদান করেছে। তো এই ছিল কিছুটা সংক্ষিপ্ত আকারে প্রজেক্টের অ্যান্সার। জিয়াউদ্দিন বার্নি সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক, তার ঐতিহাসিক হিসাবে তার অবদান, তার কৃতিত্ব, তার মূল্যায়নের উপরে এই কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও বা প্রজেক্টের জন্য তোমরা লেখো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।